হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু এসপিএন এডটেক। তো আজকে আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম ক্লাসে, যেটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1-এর কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টে বলো তার প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে পড়াশোনা সেরকম হবে না। আজকের ক্লাসে আমরা মেনলি সিলেবাসটা নিয়ে ডিসকাশন করব, যে আমাদের কম্পিউটার সায়েন্সের সিলেবাসে কী রয়েছে অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসেই বা কী রয়েছে। তাছাড়া আমাদের কোথায় কত মার্ক ডিস্ট্রিবিউশন আছে সেই বিষয়টা আমরা দেখব। তো চলো শুরু করা যাক। প্রথম থেকে আমরা দেখি, একদম লাইটলি নেবে সবাই, কোনো চাপের বিষয় নেই। ফার্স্টে আমরা বেসিক ইন্ট্রোডাকশন, সিলেবাস ওভারভিউ অ্যান্ড বুকস। ওকে, হ্যাঁ, বুকস যেটা আমরা কী কী বই আমরা পড়তে পারি, যেহেতু তোমরা সবাই নতুন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিচ্ছ, তো এই বইয়ের ব্যাপারেও খুব একটা ভালো ধারণা সকলের থাকে না। তো কোন বই পড়া যেতে পারে বা কোন বই পড়া উচিত সেই বিষয়ে আমরা আলোচনা করে দেবো। ওকে, তো ফার্স্টে আমরা সামনে নিয়ে চলে এসেছি সিলেবাসটাকে। এখানে একটু ব্লার হতে পারে, ঠিক আছে, মানে এই জায়গায় একটু ব্লার দেখাচ্ছে কেন জানি না আমি, কিন্তু আমি পিপিটিটা প্রোভাইড করে দেবো, সেখানে সব একদম ক্লিয়ার থাকবে। ওকে, ভালোভাবে দেখা যাবে। আর এখানে আমি মুখে মুখে আলোচনা করে দিচ্ছি, সকলেই বুঝতে পারবে আরামসে। ওকে, নো প্রবলেম। তো আমরা জানি আমাদের ক্লাস 11-এর যেটা ফার্স্ট সেমিস্টার হবে, সেগুলোতে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো 35 মার্কসের থাকবে অ্যান্ড থিওরিটিক্যাল সাবজেক্টগুলো 40 মার্কসের থাকবে। তো সেখানে আমাদের কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন দুটোই হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। সেখানে আমাদের 35 মার্কস করে থাকবে, 35 মার্কসের এমসিকিউ সেমিস্টার 1-এর ক্ষেত্রে। তো আমরা এখানে ফার্স্টে তোমাদের সেমিস্টার 1-এর যে কম্পিউটার সায়েন্সের সিলেবাসটা আমরা দেখাচ্ছি, কারণ ইউনিট 1, 2 সায়েন্স আর অ্যাপ্লিকেশন একদম সেম। ইউনিট 3-তে গিয়ে কিছু চেঞ্জেস আছে, সেটা আমরা আলোচনা করব। তো ইউনিট 1 কি আছে আমাদের? ইউনিট 1-এ আছে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন রয়েছে আমাদের। এটা তোমরা দেখতে পাচ্ছ, কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন, একদম পুরো বেসিক চ্যাপ্টার, তবে প্রচণ্ড ইম্পর্টেন্ট বোথ কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমি বলে দিই, এখানে কম্পিউটার সায়েন্সকে আমি কমস বলবো অ্যান্ড কমএস, অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনকে কম এ বলবো। ওকে, এগুলো হচ্ছে আমাদের কোর্সের কোড, সাবজেক্টের কোড নেম আমাদের বোর্ডের, WBCHSC। ওকে, তো আমরা দেখতে পারি এখানে যে ইউনিট 1 আছে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন, এখানে চ্যাপ্টারগুলো বলতে গেলে মোটামুটি 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, টোটাল 5টা চ্যাপ্টার আছে। ওকে, তো এখানে যে প্রথম চ্যাপ্টারটা আছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, এটা একদমই বেসিক চ্যাপ্টার। জাস্ট সিপিইউ, প্রাইমারি মেমোরি, র্যাম, রম এবং যেসব ইউনিটস অফ মেমোরি থাকে, বিট, বাইট, কেবি, জিবি, তো তোমরা সকলেই খুব ভালোভাবে শুনে এসছো ছোটোবেলা থেকেই। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে এখানে। একটা কথা বলে দিই, মুখস্থ করার কিন্তু কোনো বিষয় নেই কম্পিউটার সায়েন্সে, ঠিক আছে? মুখস্থ করার বিষয় অন্তত এই সেমিস্টারে কিছু নেই। যে জিনিসগুলো আছে ভালোভাবে বুঝতে হবে, তাহলে সুন্দরভাবে নিজের মতো করে অ্যান্সার করা যাবে। নিজের মতো করে যদি গুছিয়ে ভালো করে লিখতে পারো, টেকনিক্যাল টার্মস দিয়ে যদি লিখতে পারো, সকলে ফুল নাম্বার পাবে। আর এমসিকিউ এর সেমিস্টারে তো কোনো কথাই নেই, বুঝলে ভালোভাবে এমসিকিউ এর অ্যান্সার করা যাবে। যে আমাদের এখানকার সেকেন্ড চ্যাপ্টারটা আছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার্স, এটাও জাস্ট একটা বেসিক চ্যাপ্টার। এখানকার কী কী পড়তে হবে আমি বলে দেবো তোমাদেরকে। এখানে সুপার, মেইন ফ্রেম, মিনি আর পিসি যে ভাগ কটা আছে, এই কটাই আমরা আলোচনা করব। তাছাড়া অনেক রকমের ভাগ হয় কম্পিউটারে, সেগুলো আলোচনা করে দিচ্ছি। এরপর আছে আমাদের থার্ড চ্যাপ্টারে কনসেপ্ট অফ সফটওয়্যার। কনসেপ্ট অফ সফটওয়্যার, এই চ্যাপ্টারটা এখানকার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অবশ্যই, কারণ এখান থেকে মোটামুটি আমাদের কম্পিউটার সায়েন্স যেটা একটু অ্যাডভান্স লেভেলে সেটা শুরু হয়। অ্যাডভান্স আর কিছু না, মানে এই প্রথম দুটো চ্যাপ্টারের থেকে একটু ভালোভাবে। তোমরা টাইমটা দেখে বুঝতেই পারছো, ফার্স্ট দুটোতে দিয়েছে 4 ঘন্টা, তারপরেরটা 9 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা। ওকে, তো এই 3টা আমাদের মেইন চ্যাপ্টার, তার মধ্যে এই দুটো বেশি ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল পুরোটাই ম্যাথামেটিক্যাল। ওকে, কনসেপ্ট অফ সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন রকমের সফটওয়্যার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, তাছাড়া মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, এইসব টার্মগুলো আমরা পড়বো। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ আমরা পড়বো, যেমন GUI বেসড, CUI বেসড, তারপরে লিনাক্সের বেসিক কমান্ড কিছু আছে, সেগুলো আমরা পড়বো। ওকে, আর তারপরে আমাদের আছে নাম্বার সিস্টেম। এটা ভাইটাল একটা জায়গা, নাম্বার সিস্টেম। তোমরা সকলেই জানো যে কম্পিউটার আমাদের মতো বাংলা, ইংরেজি বা হিন্দি ভাষা বোঝে না। কম্পিউটারকে কম্পিউটারের মতো ভাষায় বোঝাতে হয়। এবং কম্পিউটারের ভাষা কি? কম্পিউটারের ভাষা হচ্ছে 0 আর হচ্ছে 1। তো এই 0 আর 1, এটাকে বাইনারি নাম্বার সিস্টেম বলে। এবার আমাদের নর্মাল নাম্বারকে আমরা বাইনারি নাম্বারে কিভাবে কনভার্ট করব, বাইনারি নাম্বারকে আমাদের নর্মাল নাম্বারে মানে ডেসিমালে কি করে কনভার্ট করব, বাইনারি যোগ বিয়োগ ইত্যাদি জিনিসপত্র আমরা এই নাম্বার সিস্টেমের মধ্যে শিখবো। এছাড়াও আরো অনেক জিনিস আছে, যেগুলো হচ্ছে এনকোডিং সিস্টেম আছে বিভিন্ন রকম, ASCII, ISC, ICI, এগুলো আছে। তারপরে হচ্ছে ইউনিকোড, 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, এইসব ভালো ভালো জিনিস আছে এখানে, বেশ মজাদার জিনিস। ওকে,
চ্যাপ্টারটাতে বেশি গুরুত্ব দিতে হবে। মার্ক ডিস্ট্রিবিউশন অত্যন্ত বেশি এই চ্যাপ্টারটার। ওকে? তারপরে আমরা আসছি বুলিয়ান অ্যালজেব্রায়। বুলিয়ান অ্যালজেব্রা একটা কনসেপচুয়াল জায়গা। এখানে বিভিন্ন রকমের লজিক গেট যেমন নট গেট, অ্যান্ড গেট, অর, ন্যান্ড, XOR, XNOR ইত্যাদি গেট সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেগুলো ক্লাস 12 এর ফিজিক্সে গিয়েও কাজে লাগবে। ওকে? এই জায়গাটা ভালোভাবে রেডি করে রাখলে ক্লাস 12 এ গিয়ে চাপটা কমে যাবে। ওকে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের ভালো মতোই গুরুত্ব দিতে হবে, বুঝতে পারছি, বোথ কম এস অ্যান্ড কম এ। তো তারপরের ইউনিটে যাব আমরা। নেক্সট ইউনিট, যেটা ইউনিট 2, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস যাই বলো। এই ইউনিটটাও একটা গুরুত্বপূর্ণ ইউনিট। বিশেষ করে এই দুটো জিনিস, চ্যাপ্টার 2 আর 3, অ্যালগোরিদম ফান্ডামেন্টালস আর ইন্ট্রোডাকশন অফ প্রবলেম সলভিং। কিন্তু তাই বলে কি আমি ফার্স্টের চ্যাপ্টারটা বাদ দিয়ে দেবো? একদমই না। কনসেপ্ট অফ প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা জাস্ট এগুলো জানবো, যে ইনস্ট্রাকশন কাকে বলে, প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কী ধরনের ল্যাঙ্গুয়েজ হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল অ্যান্ড নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কনসেপ্ট অফ স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে কোনটা কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই সবগুলোর বিষয়ে আমরা জানবো এই চ্যাপ্টারটাতে। তো এটাও ইম্পর্টেন্ট অবশ্যই। তারপরে যে অ্যালগোরিদম ফান্ডামেন্টালস আছে, এই চ্যাপ্টারটাতে আমরা অ্যালগোরিদম কাকে বলে, মানে একটা কোড আমরা যেটা লিখি সেই কোডের পেছনে যে লজিক, সেটাই হচ্ছে অ্যালগোরিদম। ঠিক আছে? এই অ্যালগোরিদমের ব্যাপারে আমরা অনেক কিছু জানবো, ফ্লো চার্টের ব্যাপারে জানবো, রিকার্সিভ, নন রিকার্সিভ, বিভিন্ন টাইপ অ্যালগোরিদমের। ওকে? তারপরে আমরা এখানে এসে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, অ্যাসিম্পটোপিক সিম্বলস, মানে বিগ ও, বিগ থিটা, বিগ ওমেগা, এগুলোর ব্যাপারে জানবো। এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, এগুলো ইঞ্জিনিয়ারিং এ গিয়ে কাজে লাগবে। তারপরে থার্ড চ্যাপ্টারটাতে আমরা পড়বো হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং। এইখানে আমরা শিখবো কিভাবে প্রবলেম সলভ করে। এই টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি যেগুলো পড়েছি, এগুলোর উপর বেস করে প্রবলেম কিভাবে সলভ করে, কোডিং, টেস্টিং, ডিবাগিং, অনেক কিছু জানবো এই চ্যাপ্টারটাতে। এই চ্যাপ্টারটা দুটো সাবজেক্টে আছে, কম এসেও আছে, কম এতেও আছে। ওকে, এবার আমরা থার্ড চ্যাপ্টারে আসবো। থার্ড চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি, থার্ড ইউনিট। ওকে? এই চ্যাপ্টারটা, মানে সি প্রোগ্রামিং যেটা, এটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আছে, কম এস এর ক্ষেত্রে। ওকে? এটা কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে নেই। ওকে? কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইউনিট 3 তে এই চ্যাপ্টারটা নেই, তার বদলে আছে এই চ্যাপ্টারটা, ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট। ওকে? তো এটা কোনো সমস্যার কথা না। যারা কম্পিউটার সায়েন্সে আছে তারা ইন্ট্রোডাকশন টু সি করবে, আর যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনে আছে তারা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন করবে। কিন্তু যদি পারে তাহলে অবশ্যই সি প্রোগ্রামিংও তারা করে রেখো, কারণ ওখান থেকে কোয়েশ্চেন আসবে না, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ শেখা হয়ে যাবে। কারণ এখানে বেশ ভালো মতোই ডেসক্রিপটিভ ভাবে আছে সি, তাছাড়াও আমরা করাবো, খুব ভালোভাবে চেষ্টা করবো, তো শিখে যাবে। ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন টু সি চ্যাপ্টারে কী কী আছে সেগুলো আলোচনা করছি, তারপর স্প্রেডশিটে যাচ্ছি। ইন্ট্রোডাকশন টু সিতে আছে মোটামুটি বেসিক স্ট্রাকচারটা আছে, মানে সি প্রোগ্রামিং কীভাবে লিখতে হয়। সি প্রোগ্রামিং তোমরা নিশ্চয়ই জানো, এটুকু তো জানোই যে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। সি ল্যাঙ্গুয়েজ সকলের ফার্স্টে শেখা উচিত, কারণ সি ল্যাঙ্গুয়েজটা খুব সহজও না, আবার খুব কঠিনও না। খুব সহজও না ইন দ্য সেন্স হচ্ছে কিছু কিছু নোটেশন একটু টাফ টাইপের, বিশেষ করে পাইথনের থেকে তো অনেক কঠিন সি। তো সি শিখলে কি হয়, সি এর থেকে সহজ যেসব ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোও তাড়াতাড়ি শেখা যায়, আবার সি এর থেকে কঠিন যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো শিখতে খুব বেশি দেরি লাগে না। তাই আমি তো সাজেস্ট করবো সি ল্যাঙ্গুয়েজ সকলের আগে শেখা উচিত। ওকে, বাকিটা তোমার প্রেফারেন্স। সি এর বেসিক স্ট্রাকচার আছে এখানে, কিছু স্যাম্পল প্রোগ্রাম আমরা দেখবো। তারপরের চ্যাপ্টারটা হচ্ছে অপারেটর। অপারেটরে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে বিভিন্ন অপারেটর লাগে, যেমন আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগে প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এরকম বিভিন্ন অপারেটর লাগে। সেরকম আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রেও অনেক ধরনের অপারেটর আছে, তার মধ্যে এগুলো আছে, এগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। সেই সব অপারেটর সম্পর্কে আমরা পড়বো। তারপর ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং, এগুলো এরপরে সব প্রোগ্রামিং এর টার্ম চলে আসবে। ওকে, এগুলো হয়তো এখন বুঝতে পারবে না, যখন আমরা পড়বো তখন অবশ্যই বুঝতে পারবে, সেইভাবেই পড়াবো। তারপরে অ্যারে অ্যান্ড স্ট্রাকচার আছে, এটাও স্পেশাল টাইপের জিনিস। ইউজার ডিফাইন্ড ফাংশন আছে, মানে এগুলো ফাংশনের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে পয়েন্টার আছে। এই কিছু কটা জিনিস আছে আমাদের সি প্রোগ্রামিং এ। এতদূর হলো কম্পিউটার সায়েন্সের সিলেবাস। ওকে, এবার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ইন্ট্রোডাকশন টু সিটা নেই, আবারও বলে দিচ্ছি। ওকে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটার বদলে রয়েছে আমাদের এই ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট, এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা হচ্ছে স্প্রেডশিট, মানে হচ্ছে MS এক্সেল, মাইক্রোসফট এক্সেলে যেখানে আমরা ডেটা এন্ট্রি করে থাকি, বিভিন্ন রকম শিট বানিয়ে থাকি, ওটাকেই ডেটা ভিজুয়াল, মানে স্প্রেডশিট বলে। এবার সেটার মাধ্যমেই আমরা ডেটা ভিজুয়ালাইজেশন করা শিখবো, মানে স্প্রেডশিটকে কি করে ইউজ করতে হয়, কি কি প্রোগ্রাম থাকে, ফাংশন থাকে স্প্রেডশিটে, সেগুলো আমরা শিখবো এই চ্যাপ্টারটাতে। এটা শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য। এটা ফার্স্টে ইন্ট্রোডাকশন আছে, অবশ্যই সবগুলোর ইন্ট্রোডাকশন থাকবে। ওকে, তারপরে হচ্ছে ওয়ার্কিং উইথ ডেটা অ্যান্ড টেবিলস থাকবে।
কিভাবে ডেটা এন্ড টেবিল নিয়ে কাজ করতে হয় সেই বিষয়গুলো আমরা এখানে শিখব। তারপরের চ্যাপ্টারটা আমাদের আছে পারফর্মিং ক্যালকুলেশনস অন ডেটা। বিভিন্ন রকমের ক্যালকুলেশন কিভাবে মানে ফাংশন দিয়ে আমাদের এপ্লাই করা যায় স্প্রেডশিটে সেটা শিখব। নেক্সট চ্যাপ্টার আছে হচ্ছে চেঞ্জিং ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্স। ওয়ার্কবুকের যে অ্যাপিয়ারেন্স সেটা কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমরা শিখব। ওয়ার্কবুক বলতে সেই স্প্রেডশিটটাকে বোঝাচ্ছে, ওকে? পুরো ফাইলটা। নেক্সট হচ্ছে ডেটা অ্যানালিসিস অ্যান্ড ম্যানিপুলেশন। কিভাবে ডেটা ফেচ করা যায়, ডেটা চেঞ্জ করা যায়, আপডেট করা যায়। মানে মোটামুটি ম্যানিপুলেশন বলতে সেই ডেটাটাকে আপডেট অ্যান্ড রিট্রাইভ করা, এগুলোকে একসাথে সব মিলিয়ে ম্যানিপুলেশন বলা হয়, ওকে? নেক্সট চ্যাপ্টারে আছে আমাদের অ্যাডভান্স স্প্রেডশিট ফিচার। এখানে কিছু অ্যাডভান্স ফিচার আমরা শিখবো যেগুলো নর্মালি আমাদের বিশেষ করে এডিসিএ কোর্সের ক্ষেত্রে আমাদের হয়তো শেখানো হয় না এগুলো। নেক্সট চ্যাপ্টার আছে আমাদের রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশনস অফ রেজাল্ট। নেক্সট চ্যাপ্টার হচ্ছে কোলাবোরেশন অ্যান্ড শেয়ারিং। এখানে আমরা শিখবো যে কিভাবে বিভিন্ন মানে অনেকগুলো ইউজার মিলে একসাথে একটা স্প্রেডশিটে কাজ করা যায় কোলাবোরেটিভলি, ওকে? এটা হচ্ছে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস। তো কোনো চাপের বিষয় নেই। অনেকটা সিলেবাস আছে যদিও, কিন্তু অন্যান্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের থেকে অনেক কম সিলেবাস আমাদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বোথ। তো ভালোভাবে যদি সপ্তাহে ৩-৪টে করে ক্লাস আমরা দিতে পারি, তোমরা যদি ঠিকমতো করতে পারো, প্লাস কিছু এমসিকিউ যেহেতু, তাই আমরা টেস্ট নিয়ে আসবো, তোমরা সেই টেস্টগুলো দেবে, ভালোভাবে রেডি হয়ে যাবে, কোনো চাপের বিষয় নেই, ওকে? তো আমরা এবার যাই মার্কিং স্কিমে, মানে কোন চ্যাপ্টার থেকে কত মার্ক থাকবে আমাদের পরীক্ষাতে, সেই বিষয়টা এবার আমরা দেখবো, ওকে? কম্পিউটার সায়েন্স ৩৫ করে টোটাল ৭০ মার্ক থাকবে। তার মধ্যে আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এ থাকবে ৩৫ মার্ক। প্রতিটা কোয়েশ্চেনের মার্ক থাকবে ১। ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা পড়লাম কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন, পড়লাম আর কি দেখলাম, এখন পড়িনি। সেইখান থেকে ১৫ নাম্বার থাকবে। এই জন্যই বললাম এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ম্যাক্সিমাম মার্ক এই চ্যাপ্টারটা ক্যারি করছে, অ্যান্ড ইজি চ্যাপ্টার। সো ইজি চ্যাপ্টারে যদি এত মার্ক ক্যারি করে তাহলে তো এটা ভালো জায়গা, তাই না? ফার্স্টের দিকে কিছু মেমোরাইজিং এর মতো জিনিস ওই চ্যাপ্টারটাতে থাকতে পারে, সেটা খুবই সহজ। বলে দেবো, ট্রিক বলে দেবো মনে রাখার, বুঝতে পেরে যাবে, কোনো সমস্যা নেই, ওকে? তারপরের চ্যাপ্টারটা আমাদের প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, ওখান থেকে 10 নাম্বার আছে। অ্যান্ড নেক্সট চ্যাপ্টার সি প্রোগ্রামিং, এখান থেকে আছে আরও 10 নাম্বার সায়েন্সের ক্ষেত্রে। অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই সি এর জায়গায় থাকবে হচ্ছে স্প্রেডশিট, এবং সেখান থেকে সেম 10 নাম্বার থাকবে। টোটালে আমাদের হয়ে গেল 35 নাম্বার। এই দিয়ে তো আমাদের কম্পিউটার সায়েন্সের বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস। বারবার আমাকে সায়েন্সের অ্যাপ্লিকেশন দুবার বলতে হচ্ছে, সমস্যার জিনিস, তাই না? ঠিক আছে, কিছু করার নেই, একটু সমস্যা তো হতেই পারে। সমস্যা আবার কি, দুটো একসাথে বলে দুখানা সাবজেক্ট পড়িয়ে দিচ্ছি, এটা কি ভালো জিনিস না? অবশ্যই ভালো জিনিস। তো তারপরে যাই, ওকে? মার্কিং স্কিমটা বুঝতে পারলে? ডান। মার্কিং স্কিম ডান। লেখাটা খুব খারাপ আমার স্ক্রিনের উপর। নেক্সট এবার আসবো আমাদের ভাইটাল জায়গা, বই, যেটা নিয়ে সকলের চিন্তা থাকে। কারণ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এসব তো পড়েছে, তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বইয়ের সম্বন্ধে অনেকের ধারণা থাকে। কিন্তু কম্পিউটার সায়েন্স তো 11 এ ফার্স্ট পড়ছে, তো বইয়ের সম্পর্কে কোনো ধারণাই তো থাকবে না। তাহলে কি করা হবে? সেই জন্যই তো আমি নিয়ে এসেছি কিছু স্পেশাল বই। বই নিয়ে আসিনি, জাস্ট বইয়ের নাম নিয়ে এসেছি। বই তো তোমাদেরকে কিনতে হবে। আমরা নোট প্রোভাইড করবো, সেগুলো পড়লেও হবে, ঠিক চাপের বিষয় নেই। তো ফার্স্ট বই যেটা, সেটা আমি এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বই বলার আগে আসল জিনিসটা বলে দিই। সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স বাংলাতে বোঝা একটু টাফ জিনিস, কারণ তোমরা জানো এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট। সো ম্যাক্সিমাম টার্মস টেকনিক্যাল টার্মস থাকবে, আর সেটাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করা মানে জোর করে ট্রান্সলেশন করা, আসলে হয় না ওসব, ঠিক আছে? তো ইংলিশে পড়াতে আমি প্রেফার করব। ইংলিশে কোথা থেকে পড়বে? চ্যাট জিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি, এগুলোর থেকে বড় কোনো সোর্স হতে পারে না, কোনো বই হতে পারে না। এখানে যে 3টে বই আমি লিখেছি, একটা হচ্ছে সন্ময় কুণ্ডুর বই, একটা প্রান্তিক পাবলিকেশন, একটা ছায়া পাবলিকেশনের বই। 3টে বইয়ের যেসব রাইটার আছে ম্যাক্সিমাম জিনিস এরা এআই থেকেই নিয়েছে। বইগুলো আমি পড়েছি, আমি জানি, ঠিক আছে? বুঝতে পেরেছি। অবশ্যই বই লিখতে তো এখন এআই দিয়ে হবে, আবার কি করবে? তো ইংলিশের ক্ষেত্রে কোনো বই আমাদের এখন সেমিস্টারে আপাতত বেরোচ্ছে না। আগের যখন ওল্ড সিস্টেমে সিলেবাস ছিল তখন তো বেরোতো। সন্ময় কুণ্ডুর যে বইটা দেখছো, এই বইটা ইংলিশ ভার্সনে বেরোতো, কিন্তু এইবার সেমিস্টারে এখনো বেরোয়নি। এটা যদিও আগের বারে, কিন্তু এবারও বেরোয়নি এখনো। তো দরকার নেই ইংলিশ কোনো বই কেনার। আমরা যে সমস্ত নোট প্রোভাইড করব, প্লাস চ্যাট জিপিটি যেটা বললাম মানে এআই, এনাফ রিসোর্স, কিভাবে ইউজ করতে হয় শিখিয়ে দেবো, চাপ নেই।
আর বাংলা বই যদি কেউ কিনতে চাও যে আমি বোর্ড রিলেটেড পড়ছি, তো বইয়ের কি বোর্ডে কিরকম কোয়েশ্চেন আসে নাকি সেগুলো তো আমাকে জানতে হবে, তাহলে বাংলা বই লাগবে আমার, এরকম যদি কেউ ভাবো তাহলে আছে তো বই। দেখো সন্ময় কুণ্ডুর যে বইটা আছে এটাতে প্রচুর পরিমাণে এমসিকিউ থাকে, লেখাই আছে এখানে 600+ এমসিকিউ, এর থেকেও বেশি এমসিকিউ দেবে এবারে। কিন্তু এই বইটাতে প্রচন্ড বেশি জিনিস থাকে, ঠিক আছে, এটা একটা সমস্যার জায়গা। তো এই বইটার জায়গায় আমি প্রেফার করব প্রান্তিকের এই বইটা কেনা। তো অনেকে বলবে তো ছায়ার কি হেটার না, আমি ছায়ার হেটার না, আমি কারোর লাভারও না বা প্রমোশনও করছি না, ওকে। ছায়ার এই বইটাতেও অনেক বেশি জিনিস থাকে, এই সন্ময়কুণ্ডুর মতো এত বেশি না, কিন্তু অনেক কিছু থাকে। তো ছায়া বা প্রান্তিক দুটোর মধ্যে যে কোনো একটা নেওয়া যেতে পারে। প্র্যাকটিস প্রবলেম দুটোতেই লিমিটেড থাকে, ভালো ভালো থাকে, কোনো সমস্যা নেই। এই দুটো বইয়ের মধ্যে একটা বই আমি প্রেফার করব, ওকে। যদি একদম কেউ শর্টে পড়তে চায় বাংলাটা তাহলে প্রান্তিক ভালো, আর যদি একটু হালকা ডেপথে যেতে যায় তাহলে ছায়া ভালো। যদি চাই যে আমার কাছে প্রচুর টাইম, আমি কম্পিউটার সায়েন্স প্রতিদিন পড়বো, তাহলে হচ্ছে এই বইটা ভালো, ওকে। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই সেম পাবলিকেশনের বই রয়েছে, তাই আমি জাস্ট এখানে সায়েন্সেরটা দেখেছি, অ্যাপ্লিকেশনেরাও প্রেফারেন্স একদম সেম দেবে, বইয়ে আহামরি কিছু থাকে না, ওকে। তো এই পর্যন্ত আমাদের সিলেবাস অ্যান্ড বই নিয়ে ডিসকাশনটা সম্পূর্ণ হলো। তো সিলেবাস আর বই নিয়ে ডিসকাশন করে কি আমরা আজকে ছেড়ে দেবো? না, আমরা আজকে এভাবে ছাড়বো না। তো কেন ছাড়বো না, তো কি করব? তো আমরা আজকে যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট ইউনিটের যে ফার্স্ট চ্যাপ্টার কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন, এটা আমাদের ফার্স্ট ইউনিট, এটার যে ফার্স্ট চ্যাপ্টার সেটা সম্পর্কে একটু আলোচনা করব। কি সেটা? বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। ওকে গাইস, হি হি। তো চলো করা যাক একটু আলোচনা, একদম বেসিক জিনিসপত্র বলবো, কোনো সমস্যার কিছু নেই। তো কম্পিউটার সায়েন্স পড়তে এসেছো, যদি কম্পিউটারই কাকে বলে না জানো তাহলে কি হবে? সেই জন্য আমি লিখে এনেছি এখানে, আমি তো পারবো না তাই লিখে এনেছি, তাই না? আমি তো পারিই না এসব। তো চলো দেখি কি লিখে এনেছি। কম্পিউটার কাকে বলে? এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট অ্যাকসেপ্টস র ডেটা অ্যাজ ইনপুট, প্রসেসেড ইট ইউজিং ইনস্ট্রাকশনস, যাকে প্রোগ্রামস বা সফটওয়্যার বলে, ইন এ সিপিইউ, অ্যান্ড প্রডিউসেস অর্গানাইজড ইনফরমেশন। মানে ইংলিশে যদি কারো পড়তে সমস্যা হয় তাহলে এখানে যে ইংলিশটা আমি লিখেছি এর থেকে ইজি ইংলিশ হয় না, আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। কি বলছে? একটা কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, মানে কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক যন্ত্র, ইলেকট্রনিককে আবার বাংলায় কি বলবো, ইলেকট্রনিক যন্ত্র, ওকে, যেটা র ডেটা মানে কাঁচা তথ্য অ্যাকসেপ্ট করে। ডেটা মানে তথ্য আর র মানে কাঁচা, জানো, কাঁচা তথ্য। এটা এটা কি মানাচ্ছে? আমি যদি এখন খাতায় লিখি কম্পিউটার একটা যন্ত্র যেটা কাঁচা তথ্য, এটা কি? উম, হচ্ছে না তো। আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এরকম আনটেকনিক্যাল টার্ম মানে নন টেকনিক্যাল টার্ম আমি লিখতে পারি না, ঠিক আছে। তো ইংলিশটাই প্রেফারেন্স দেওয়া উচিত, শিখে যাবে ইংলিশ, একদম কঠিন জিনিস না। যেটা এরকম তথ্য ইনপুট নেয় অ্যান্ড সেটাকে নিজের মধ্যে প্রসেস করে কিসের মাধ্যমে? আমাদের দেওয়া বিভিন্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে, ইউজারের দেওয়া বিভিন্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে। এবার ইউজার ইনস্ট্রাকশনগুলো কিভাবে দেয়? বিভিন্ন প্রোগ্রাম মানে কোডের মাধ্যমে দেয়, অথবা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে দেয়। কোড মানে কি? ধরো আমি একটা সি প্রোগ্রাম করলাম, একটা কোড লিখলাম, সেটার মাধ্যমে আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিলাম, সেইটা কম্পিউটার প্রসেস করবে নিজের মধ্যে। অথবা আমি ধরো এমএস ওয়ার্ডে কিছু একটা লিখলাম, সেটা এবার কম্পিউটার প্রসেস করলো। এমএস ওয়ার্ড একটা সফটওয়্যার, তো আমরা বিভিন্ন প্রোগ্রাম অথবা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেবো, সেই ইনস্ট্রাকশনটা অ্যাজ এ র ডেটা কম্পিউটারের মধ্যে যাবে, কম্পিউটার সেটাকে প্রসেস করবে অ্যান্ড কিসের মাধ্যমে প্রসেস করবে? তার সিপিইউ এর মাধ্যমে, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে সেটাকে প্রসেস করবে অ্যান্ড আমাদেরকে একটা অর্গানাইজড ইনফরমেশন যেটাকে আউটপুট বলে, সেই আউটপুটটা আমাদেরকে প্রডিউস করবে কম্পিউটার, মানে প্রডিউস করবে যে যন্ত্রটা, সেইটাকেই আমরা কম্পিউটার বলবো, কম্পিউটার, ওকে। তো কম্পিউটার কাকে বলে ক্লিয়ার, এই কোয়েশ্চেন কখনোই পরীক্ষাতে আসবে না, কিন্তু কম্পিউটার সায়েন্স পড়তে এসে কম্পিউটার কি না জানলেও হবে না, সেই জন্য আমি এটা নিয়ে এসেছি, ওকে গাইস। তো স্টুডেন্টস, তো চলো এরপরে কি আছে দেখি। এরপরে আছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। এখান থেকে এভাবে তো ক্লাসিফাই করতে দেবে না কম্পিউটারকে, কিন্তু এর মধ্যে থেকে কিছু কিছু ক্লাসিফিকেশনের, এই ধরনের কম্পিউটারের উদাহরণ দাও, এরকম কোয়েশ্চেন আসতে পারে। অথবা উদাহরণটা বলে দিল, দিয়ে বললো এটা কি ধরনের কম্পিউটার বলো, সেটা কোয়েশ্চেন আসতে পারে। খুব ইজি জিনিস, সমস্যার কিছু নেই। ফার্স্টে আমরা বলি যে কম্পিউটারকে কি কি ভাবে ক্লাসিফাই করা যায়। একটা তো হচ্ছে কম্পিউটারের আকার অনুযায়ী, মানে বেসড অন সাইজ, এইটা এভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে কম্পিউটার কি কি ধরনের কাজ করে, মানে কম্পিউটারে বেসড অন ওয়ার্ক আমরা ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে এইটা।
অ্যান্ড আরেকটা আমরা করতে পারি হচ্ছে বেসড অন পারপোজ, মানে কি কি কাজে, মানে কি কি ভাবে আমি কম্পিউটারকে ইউজ করছি সেই হিসেবে একটা ক্লাসিফাই করতে পারি। মেইনলি 3 ধরনের ক্লাসিফাই করতে পারি, বিভিন্ন বইয়ে এটা বিভিন্ন রকম দেখবে, কারণ হয় না ওরকম ভাবে একদম নির্দিষ্টভাবে আমি ক্লাসিফাই করলাম একটা যন্ত্রকে, এই এই দুখানা এইটা আর এটা ছাড়া হয় না, এই লাস্টেরটা তো ম্যাক্সিমাম বইয়ে অন্যরকম দেওয়া থাকে। তো দেখি বেসড অন সাইজ কী কীভাবে ক্লাসিফাই করছে কী কী কম্পিউটার। একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, নেক্সট হচ্ছে মিনি কম্পিউটার, তারপর হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার অ্যান্ড সুপার কম্পিউটার। আমরা এখানকার কিছু কিছু জিনিস পড়বো, কী কী পড়বো বলছি একটু পরে। আর বেসড অন ওয়ার্ক, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা না। নেক্সট হচ্ছে স্পেশাল পারপোজ কম্পিউটার অ্যান্ড জেনারেল পারপোজ কম্পিউটার। এই জিনিসটা কি, এটা একটু বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে নর্মাল এখানে বলে দিচ্ছি। স্পেশাল পারপোজ কম্পিউটারটা কি, যে কম্পিউটারকে আমরা নির্দিষ্ট কিছু কাজের জন্যই তৈরি করেছি, সব কাজ সেই কম্পিউটারের মাধ্যমে করা যাবে না। যেমন একটা ক্যালকুলেটর, ক্যালকুলেটরও কিন্তু একটা কম্পিউটার, ওকে, কারণ ওটা কম্পিউট করে, গণনা করে, গণক যন্ত্র, তার মানেই কম্পিউটার। একটা ক্যালকুলেটরকে আমরা কি জন্য ইউজ করি, শুধুমাত্র গণনা করার জন্য তো ইউজ করি। ক্যালকুলেটরের মাধ্যমে তো আমরা এটা ওটা গেম খেলতে পারবো না, তাই না, ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবো না, বা আমরা আমাদের এই ক্লাসটা ক্যালকুলেটারে দেখতেও পারবো না ইউটিউবে। ক্যালকুলেটরে আমরা শুধু ক্যালকুলেশনই করতে পারবো, একটা স্পেশাল পারপোজ, নির্দিষ্ট একটা কাজ করতে পারছি। তো ক্যালকুলেটরকে আমি এই স্পেশাল পারপোজ কম্পিউটারের মধ্যে ক্লাসিফাই করতে পারি, এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এরপরে আমার হচ্ছে জেনারেল পারপোজ কম্পিউটার। সেটা হচ্ছে জেনারেল পারপোজ, মানে নর্মাল যেসব বেসিক কাজগুলো হয়, অনেক রকমের কাজই আমরা সেই কম্পিউটারে করতে পারি, সেটাকে জেনারেল পারপোজ কম্পিউটার বলে। সবাই বুঝতে পেরেছো আশা করি, কারণ এখানে বোঝার মতো সেরকম কিছু নাই, জাস্ট শুনলেই মনে বুঝে যাবে, বুঝেই তো যাবে, বোঝার মতো না নেই বললে হবে নাকি। হ্যাঁ, তো এর মধ্যে কি কি ভাগ পড়বো সেটা এবার বলছি। ফার্স্টে আমরা পড়বো সুপার কম্পিউটার, ওকে। কী কী পড়বো একবার বলদি। সুপার কম্পিউটার পড়বো, তারপর পড়বো মেন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, আর হচ্ছে পার্সোনাল কম্পিউটার, মানে পিসি, এই কটাই পড়বো। ফার্স্টে হচ্ছে সুপার কম্পিউটার। সুপার, নাম শুনেই বোঝা যাচ্ছে একদম সুপার পাওয়ার আছে এই কম্পিউটারের মধ্যে নাকি। না, সুপার পাওয়ার নেই, কিন্তু সুপার পাওয়ারের কাছাকাছি, কারণ অনেক বড় বড় কাজ করতে পারে, অনেক কিছু একসাথে করতে পারে। তো আসলে সুপার পাওয়ার এক্সিস্ট না করলেও সুপার কম্পিউটারের মধ্যে করে, টেকনিক্যাল দিক দিয়ে, ওকে। তো একটা সুপার কম্পিউটার হচ্ছে, সুপার কম্পিউটার ইজ এ হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেম দ্যাট ইউজেস থাউজেন্ডস অফ ইন্টারকানেক্টেড প্রসেসর্স টু পারফর্ম ম্যাসিভ ক্যালকুলেশনস সিমিউলটেনিয়াসলি। মানে সুপার কম্পিউটার হচ্ছে একটা হাই পারফরমেন্স কম্পিউটার সিস্টেম, নর্মাল কম্পিউটার সিস্টেম না, একটা হাই পারফরমেন্স কম্পিউটার সিস্টেম, যেটা তার মধ্যে থাউজেন্ডস অফ ইন্টারকানেক্টেড প্রসেসর ইউজ করে। প্রসেসর কি, আমাদের ফোনে আমরা সচরাচর প্রসেসরের সাথে পরিচিত, স্ন্যাপড্রাগনের প্রসেসর, মিডিয়াটেকের প্রসেসর। প্রসেসর কি করে, পুরো ফোনটাকে কন্ট্রোল করে, প্রসেসরটা একটা সেই ফোনের হচ্ছে ব্রেন, যেটা পুরো ফোনটাকে কন্ট্রোল করছে, ওকে। সেই রকমের প্রসেসর, এর থেকেও পাওয়ারফুল প্রসেসর, থাউজেন্ডস অফ প্রসেসর ইউজ হয়, মানে হাজারেরও বেশি সংখ্যক প্রসেসর ইউজ হয় একটা সুপার কম্পিউটারের মধ্যে। আহ, ফলে মাল্টিটাস্ক করতে পারে একটা সুপার কম্পিউটার, মাল্টিটাস্কিং। তারপরে এই জিনিসগুলো, এইসব টার্মগুলো আমরা পড়বো এরপরে, এই চ্যাপ্টারে আছে, এরপরে কিছুটা পরে আছে, তখন আমরা বলে দেবো। So, এটুকুই মনে রাখো যে অনেকগুলো প্রসেসর একসাথে ইউজ করে হাই পারফরমেন্স কম্পিউট করতে পারে একটা সুপার কম্পিউটার, ওকে। ম্যাসিভ ক্যালকুলেশন একসাথে, অনেক গণনা একসাথে করতে পারে পরপর একই সাথে। এর এক্সাম্পলগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে সংজ্ঞা চাইবে না, সুপার কম্পিউটার কাকে বলে, মেইন ফ্রেম কম্পিউটার কাকে বলে, মিনি পিসি এসব বলবে না, দিলে সংজ্ঞা থেকেই কোশ্চেন দিতে পারে। এগুলো মনে রাখবে, আমি সব থেকে ইজি যে সংজ্ঞাগুলো সেগুলো নিয়ে এসেছি এখানে। ক্রে 3, সাইবার 205, পিআরএম, এগুলো হচ্ছে সবই সুপার কম্পিউটার উদাহরণ, তিনটে তিনটে করে নিয়ে এসেছি আমি। নেক্সট হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। এই মেইন ফ্রেম কম্পিউটারটা সুপার কম্পিউটারের মতো অতটা পাওয়ারফুলও না, আবার খুব কম সম পাওয়ারফুলও না। দেখিনি সংখ্যাটা। A mainframe computer is a high-performance system designed to handle massive amounts of data and millions of concurrent transactions with 100% reliability. Mainframe computer reliability খুবই ভালো, ঠিক আছে। ইট ইজ দ্য ব্যাকবোন অফ গ্লোবাল ইকোনমি। গ্লোবাল ইকোনমির ব্যাকবোন, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কোয়েশ্চেন দিলে দিতেই পারে, যে গ্লোবাল ইকোনমির ব্যাকবোন কোন কম্পিউটারকে বলা হয়, সেটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। এটাও সুপার কম্পিউটারের মতোই হাই পারফরমেন্স সিস্টেমের উপর বেস করে কাজ করে, ম্যাসিভ অ্যামাউন্টের ডেটা একসাথে প্রসেস করতে পারে, ওকে। এটার কিছু উদাহরণ হলো IBM 4381, ZDC 6600, VAX 8000। এগুলো খুবই সিম্পল উদাহরণ, এগুলো মনে রাখবে, সকলকে বলছি। মনে রাখার বিষয় থাকলে শুধুমাত্র এই উদাহরণই, তাও সব ইন্টারকানেক্টেড দেখতে পাবে। নেক্সট হচ্ছে আমাদের মিনি কম্পিউটার। এবার এই মিনি কম্পিউটার কিন্তু সুপার কম্পিউটারের মতো অতটা পাওয়ারফুল না,
মেইন ফ্রেম কম্পিউটারের মতো পাওয়ারফুল না, কিন্তু আমরা যে নর্মাল পিসি আমরা ইউজ করি ডেলি লাইফে তার মতো অত একদমই কম না। ওকে, দেখি কীরকম। এই মিনি কম্পিউটার আর মিড রেঞ্জ সার্ভার ইজ এ মাল্টি ইউজার কম্পিউটার। এটা কিন্তু মাল্টি ইউজার টু সাপোর্ট হান্ড্রেডস অফ ইউজার সিমিউলটেনিয়াসলি। 100-র বেশি ইউজারকে একসাথে সাপোর্ট করে মিনি কম্পিউটার। It is more powerful than a personal computer but smaller and less expensive than a mainframe computer. Mainframe computer থেকে কম এক্সপেন্সিভ। কিছু এক্সাম্পল হচ্ছে IBM 800, VAX 7500, আগেরটার মতো এক্সাম্পল ইজি আছে। নেক্সট হচ্ছে আমাদের পার্সোনাল কম্পিউটার, যেটা আমরা ইউজ করি। আমি এখন যেটাতে পড়াচ্ছি এখানে সেটাও একটা পার্সোনাল কম্পিউটার। তোমরা যেগুলো নর্মাল ইউজ করো সেটাও পার্সোনাল কম্পিউটার। তোমরা বাড়িতে সুপার বা মেন ফ্রেম বা মিনি কোনো কম্পিউটার ইউজ করো না, ওগুলো ছবিও বইয়ে পেয়ে যাবে বা আমি দিয়ে দেবো, চাপ নেই। এ পার্সোনাল কম্পিউটার মানে পিসি is a small, relatively inexpensive computer designed for individual use. It is a general purpose machine, meaning it is not limited to one specific task but can run various software, browsing, coding, gaming, word processing, etc. এটা বলছে যে পিসি এমন একটা ডিভাইস যেটা অনেক রকমের কাজ একসাথে করতে দেয়, মানে জেনারেল পারপোজ কম্পিউটারের মধ্যে পড়ছে। সুপার বা মেইন ফ্রেম বা মিনির মতো স্পেসিফিক কোনো কাজ করার জন্য না। ওরা কি করে, স্পেসিফিক কোনো কাজ একসাথে অনেকগুলো করে, কিন্তু পার্সোনাল কম্পিউটার অনেক রকমের কাজ অ্যাট এ টাইম একটাই করতে পারে। এক্সাম্পল হচ্ছে পিসি, পিসি এক্সটি, পিসি এইটি, এগুলো মনে রাখবে তাহলেই হবে। তো আজকের ক্লাস আপাতত এতটুকুই ছিল, আমরা বেশি কিছু রাখিনি। ফার্স্ট ক্লাস, এখানে বেশি কিছু চাপ নেওয়ার মতো কিছু নেই। এর পরের দিনের যে ক্লাস হবে সেগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে। আমরা কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম, মেমোরি, ইনপুট আউটপুট এগুলো ডিটেলডে গিয়ে দেখবো। তো আজকে এই পর্যন্তই থাক। সিলেবাসটা তোমাদেরকে বোঝানোটা ছিল মেইন উদ্দেশ্য, তোমরা আশা করি বুঝতে পেরেছো। যেহেতু এটা প্রথম ক্লাস ছিল তাই বুঝতে পারছি না কেমন লাগলো তোমাদের, কিন্তু আশা করি ভালো লাগবে, এবং যদি কিছু খামতি থেকে থাকে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর জুড়ে থাকবে, কারণ তোমাদের পুরো সিলেবাসটা আমরা চেষ্টা করবো ভালোভাবে পরীক্ষার আগে কমপ্লিট করে দেওয়া, এবং সেই মতো সাফিসিয়েন্ট মক টেস্ট এটসেট্রা নেওয়ার, যাতে কোনো রকমের ঘাটতি তোমাদের না থাকে। ওকে, তো ফার্স্ট ক্লাস এই পর্যন্তই। সকলকে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্লাইডটাও নিয়ে এসেছি, ওপেন করতে ভুলে গেছিলাম। না না, সেরকম কোনো ব্যাপার না। তো পরের ক্লাসে আবার সকলের সাথে দেখা হবে, ঠিক আছে? আজকে এই 27 মিনিটের লেকচারটা এখানেই থাকলো। পরের দিনের লেকচার এর থেকে ছোট হতে পারে, বড় হতে পারে। বড় হবে না, মোটামুটি আমরা 30 মিনিটের মধ্যেই রাখবো প্রতিটা লেকচার। ওকে, তো চলো আজকের মতো এখানেই সমাপ্ত।